স্মৃতির পটে জীবনের ছবিকে আঁকিয়ে যায় জানি না, কিন্তু যেই আঁকু সেই ছবি অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্যে সে তুমি হাতে বসিয়া নাই। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছু মাত্র দেখা করে না। বস্তুত তার তার ছবি আঁকা, ইতিহাস লেখা না। এই রূপে জীবনের বাইরের দিকে ঘটনার ধারা চলিয়াছে, আর ভেতরের দিকে সঙ্গে সঙ্গে ছবি আঁকাও চলিতেছে। দুয়ের মধ্যে যোগ আছে, অথচ দুই ঠিক এক নয়। বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করতে পারিতাম না। সেই জন্যে বিশ্ব প্রকৃতিকে আড়াল আবদাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অধীন, অথচ যাহার রূপ, শব্দ, গন্ধ, দ্বার জানালার নানা ফাঁক ফোকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চোখে ছুঁইয়া যাইত। সে যেন বরাদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের উপায় ছিল না, সেই জন্য তোমার আকর্ষণ ছিল প্রবল। আজ সেই ঘড়ির গন্ডি মুছিয়া গেছে, কিন্তু গন্ডি তবু খোঁজে না। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরে। বড় হইয়া যে কবিতাটি লিখিয়াছিলাম তাহাই মনে পড়ে। আমাদের বাড়ির উত্তর অংশে আর একখানা ভূমি পড়িয়া আছে। আজ পর্যন্ত ইহাকে আমরা গোলাবাড়ি বলিয়া থাকি। ছুটির দিনে সুযোগ পাইলে এই গোলাবাড়িতে গিয়ে উপস্থিত হইতাম। খেলিবার জন্য যাইতাম বলিলে ঠিক বলা হয় না। খেলাটার চেয়ে এই জায়গাটারই প্রতি আমার টান বেশি ছিল। সে আমাদের বাসস্থান নহে,
ব্যবহারের ঘর নহে, সেটা কাজের জন্য নহে, সেটা বাড়ি ঘরের বাহির, তাহাতে নিত্য প্রয়োজনের কোনো ছাপ নাই, তাহা শোভাহীন অনাবশ্যক অধিক জমি। কেহ সেখানে ফুলের গাছও বসায় নাই। এই জন্য সেই উজাড় জায়গাটায় বালকের মন আপন ইচ্ছা মতো কল্পনায় কোনো বাধা পাইত না। বাড়িতে আরো একটা জায়গা ছিল, সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই। আমার সমবয়স্কা খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত। কখনো কখনো তাহার কাছে শুনিতাম, আজ সেখানে গিয়াছিলাম, কিন্তু একদিনও এমন সুযোগ হয় নাই যখন আমিও তাহার সঙ্গ করিতে পারি। সে একটা আশ্চর্য জায়গা, সেখানে খেলাও যেমন আশ্চর্য, খেলার সামগ্রীও তেমনই অপরূপ। মনে হয়তো সেটা অত্যন্ত কাছে, একতলায় বা দোতলায় কোনো একটা জায়গায়, কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটিয়া ওঠে না। কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি, রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে? সে বলিয়াছে না, এই বাড়ির মধ্যে। আমি বিস্মিত হইয়া বসিয়া ভাবিলাম, বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি, কিন্তু সে ঘর তবে কোথায়? রাজা যে কে সে কথা কোনো দিন জিজ্ঞাসাও করি নাই। রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রহিয়া গিয়াছে। কেবল এইটুক মাত্র পাওয়া গিয়াছে যে আমাদের বাড়িতেই সেই রাজার বাড়ি।
মাটি চুইয়া একটা গভীর গর্তের মধ্যে জল জমা হইত। এই জল সঞ্চয় আপন বেষ্টন ছাপাইয়া ঝির ঝির করিয়া বালির মধ্য দিয়া প্রবাহিত হইত। অতি ছোট ছোট মাছ সেই জলকুণ্ডের মুখের কাছে স্রোতের উজানে সন্তরণের স্পর্ধা প্রকাশ করিত। আমি পিতাকে গিয়া বলিলাম, ভারী সুন্দর জলের ধারা দেখিয়া আসিয়াছি, সেখান হইতে আমাদের স্নানের ও পানের জল আনিলে বেশ হয়। তিনি আমার উৎসাহে যোগ দিয়া বলিলেন, তাই তো, সে তো বেশ হইবে, এবং আবিষ্কারকর্তাকে পুরস্কৃত করিবার জন্য সেইখান হইতেই জল আনাইবার ব্যবস্থা করিয়া দিল। আমি যখন তখন সেই খোয়াইয়ের উপত্যকা অধিত্যকার মধ্যে অভূতপূর্ব কোনো একটা কিছুর সন্ধানে ঘুরিয়া বেড়াইতাম। এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন। এটা যেন একটা দূরবীনের উল্টা দিকের দেশ। নদী পাহাড়গুলো যেমন ছোট ছোট, মাঝে মাঝে ইতস্তত বুনো জাম, বুনো খেজুরগুলো এদিকে মেটে থাকে। আমার আবিষ্কৃত ছোট নদীটির মাছগুলিও তেমনি। আর আবিষ্কার করাটা কিন্তু কথাই নাই। ফিরে আসার পর স্বাধীনতার মাত্রা কেবল বাড়িয়া চলিল। চাকরদের শাসন গেল, স্কুলের বন্ধন নানা চেষ্টায় ছেদন করিলাম। বাড়িতেও শিক্ষক দিগকে আমল দিলাম না। বাড়ির লোকেরা আমার হাল ছাড়িয়া দিল। কোনোদিন আমার কিছু হইবে এমন আশা না আমার না আর কাহারও মনে রহিল। কাজে কোনো কিছুর ভরসা না রাখিয়া আপন মনে কেবল কবিতার খাতা ভরাইতে লাগিলাম। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের ওপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহনা কুসুম কুঞ্জ মাছে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন লোককে পড়িয়া শোনাইলাম, বুঝিতে পারিবার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করিতে পারে না। সুতরাং সে গম্ভীর ভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ, এ তো বেশ হইয়াছে। পূর্বলিখিত আমার বন্ধুটিকে একদিন বলিলাম, সমাজের লাইব্রেরি খুঁজিতে খুঁজিতে বহুকালের একটি জীর্ণ পুঁথি পাওয়া গিয়াছে। তাহা হইতে ভানুসিংহ নামক কোন প্রাচীন কবির পদ কাপি করিয়া আনিয়াছি। এই বলিয়া তাহাকে কবিতাগুলি শুনাইলাম। শুনিয়া তিনি ভীষণ বিচলিত হইয়া উঠিলেন, কহিলেন, এই পুঁথি আমার নিতান্তই চাই। এমন কবিতা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়াও
বাহির হইতে পারিত না। আমি প্রাচীন কাব্য ছাপিবার জন্য ইহা অক্ষয়বাবুকে দিব। তখন আমার খাতা দেখাইয়া স্পষ্ট প্রমাণ করিয়া দিলাম এ লেখা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়া নিশ্চয়ই বাহির হইতে পারে না, কারণ এ আমার লেখা। বন্ধু গম্ভীর হইয়া কহিলেন, নিতান্তই মন্দ হয় না। তোমারে ভরিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথামি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। অসার চরণে ধুলি কি ফল লোভের ভার। প্রিয় বাবু, আগামী রবিবার 24শে অধ্যায়নের তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরম আত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয় বর্গকে বাধিত করিবেন। অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবির এখন বেশিরভাগ সময়টাই কাটে মেজ বৌঠানের ওখানে। বালিকা বধূটিও সেখানে। রবির অবর্তমানে জোড়াসাঁকোর বাড়ি রবির ঘরটি একদিন সাফসুতরো করতে গিয়েছিলাম। তার এলো মেলো ছড়ানো পাণ্ডুলিপির মধ্যে 2-1 লাইন একটি অসমাপ্ত কবিতা দেখতে পাই। লাইন দুটি পড়ে বুকে একটা প্রচন্ড আঘাত লাগলো। এমন তো রবি আর কখনো লেখেনি। এই কবিতার কথা বলেও নি কোনোদিন রবি। হেথা হতে যাওয়া পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। সে যাবে
পুরাতন হয়ে যায়, পুরুষ হয় না বুঝি? পুরুষের যে বাইরের জগৎ আছে, আছে অসীম বিশ্ব, তাই সে নিত্য নতুন। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছে, তোমরা আমার কেউ না, কেউ না, কেউ না। আমার মনের পরে চলে বসন্তে বাতাস টুকুর মতো সেজেছো বাড়ির ছাদে একলা গভীর অন্ধকারে মৃত্যু রাজ্যের কোন একটা চূড়ার উপরকার একটা ধ্বজ পতাকা, তাহার কালো পাথরের তোরণদ্বারের উপরে কাঁপপাড়া কোনো একটা অক্ষর কিংবা একটা চিহ্ন দেখিবার জন্য আমি যেন সমস্ত রাজ্যটার উপর অন্ধের মতো উধার বুলাইয়া ফিরিতাম। আমার এই 18 বছর বয়সে কবিতা সম্বন্ধে আমার 30 বছর বয়সের একটি পত্রে যাহা লিখিয়াছিলাম, এখানে লিখিত ভগ্ন হৃদয় যখন লিখতে আরম্ভ করেছিলেন তখন আমার বয়স 18। বাল্য নয়, যৌবন। বয়সটা এমন একটা সন্ধিস্থল যেখানে সত্যের আলো স্পষ্ট পাওয়ার উপায়, একটু একটু আভাস পাওয়া যায় এবং খানিকটা খানিকটা ছায়া। এই সময়ে সন্ধ্যেবেলাটা ছায়ার মতো কল্পনাটা অত্যন্ত দীর্ঘ এবং অপরিস্ফুট হইয়া থাকে। সত্যকার পৃথিবী একটা আজগুবি পৃথিবী হয়ে ওঠে।
মজাই তখন আমারই বয়স 18 ছিল তা নয়, আমার আশেপাশে সকলের বয়স যেন 18 ছিল। আমরা সকলে মিলেই একটা বস্তুহীন ভিত্তিহীন কল্পনালোকে বাস করতাম। সেই কল্পনালোকের খুব তীব্র সুখ দুঃখ স্বপ্নের সুখ দুঃখের, অর্থাৎ তার পরিমাণ ওজন করবার কোনো সত্য পদার্থ ছিল না, কেবল নিজের মনটাই ছিল। তাই আপন মনের তিন তার হয়ে উঠত। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোনি স্বপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোনে স্বপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা ভোরের কাল গুনি, তাই নিয়ে যায় বেলা ভোরের কাল গুনি। রুচি মমতাল গুনি একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মমতাল গুনি একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। কাল সন্ধ্যেবেলায় যখন এই সান্ধ্য প্রকৃতির মধ্যে সমস্ত অন্তঃকরণ পরিপূত হয়ে জলপটে করে সোনালি অন্ধকারের মধ্যে দিয়ে আস্তে আস্তে ফিরে আসছে, এমন সময় হঠাৎ দূরের এক অদৃশ্য নৌকা থেকে বেহালা যন্ত্র তুলবি ও পরে বিনোদ কল্যাণী আলাপ শোনা গেল। সমস্ত স্থির নদী এবং স্তব্ধ আকাশ মানুষের হৃদয়ে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। ইতিপূর্বে আমার মনে হচ্ছিল মানুষের জগতে এই সন্ধ্যা প্রকৃতির তুলনা বুঝি কোথাও নেই। যে পুরোহিত গান বেজে উঠল, অমনি অনুভব করল এ এক আশ্চর্য গভীর এবং অসীম সুন্দর ব্যাপার, এও এক পরম সৃষ্টি। সন্ধ্যার সমস্ত ইন্দ্রজালের সঙ্গে এই রাগিনী এমনি সহজে বিস্তীর্ণ হয়ে গেল, কোথাও কিছুই ভঙ্গ হল না। আমার সমস্ত বক্ষস্থল ভরে উঠল। এক একটা গান যেমন আসে যার আস্থাইটা বেশ, কিন্তু অন্তরাটা ফাঁকি। আস্থাইতে সুরের সমস্ত বক্তব্যটা সম্পূর্ণরূপে শেষ হওয়াতে কেবল নিয়মের বশ হয়ে একটা অনাবশ্যক অন্তরা জুড়ে দিতে পারে। যেমন আমার সেই বাজিল কাহার বিনা মধুস্বরে গানটা, তাতে সুরের কথাটা গোড়াতেই শেষ হয়ে গেছে, অথচ কবির মনের কথাটা শেষ না হওয়া পর্যন্ত গান যেখানে থামতে যাচ্ছে কথাকে তার চেয়ে বেশি দূরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
ডাকছিলেন বাবা মশাই? শুনলাম তুমি নাকি খুঁটি বাড়িতে থাকার পাঠ ভুলেই দিয়েছো। বটি আমার ভালো লাগে বাবা মশাই। কতটা আকাশ দেখতে পাই, কতটা জল, দূর দিগন্তে মনে হয়। শুধু আকাশ আর জল দেখলেই চলবে, জমিটাও যে দেখতে হবে। সেটা রাত্রে তারাগুলো কেমন যেন স্পষ্ট হয়ে ওঠে। মনে আছে বাবা মশাই, আপনি আমাকে কাল পুরুষ চিনিয়েছিলাম, মনে আছে? জানো, জ্যোতিষ শাস্ত্রে কাল পুরুষকে নিয়ে একটা অদ্ভুত কুসংস্কার আছে, কিংবদন্তিও বলতে পারে। কিংবদন্তি? কাল পুরুষের প্রভাবে মানুষ গৃহত্যাগী হয়। আপনি আর একা একা মুসৌরিতে থাকবেন না বাবা মশাই, আমাদের দুশ্চিন্তা হয়। কাল পুরুষের একটা ইংরেজি নাম তোমায় শিখিয়েছিলাম না, মনে আছে? অরিয়ন। দেশে তখন স্বাধীনতা সংগ্রাম ছড়াইয়া পড়িয়াছে, চারদিক থেকে অশান্তি আর অত্যাচারের খবর আসিতে শুরু করিয়াছে। জড়াইয়া পড়িলাম 15ই অক্টোবর 1905 10:30 করে দিই। বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি উৎসব পালন করা হল। জোড়াসাঁকোর মহিলারা সব রাত জেগে রাখি বানালেন। পরদিন সেই সব এলাকায় ঘুরে ঘুরে একে অপরকে রাখি পরানো হলো। যদি ঝরে পড়ে পুরো Disconnected. Clear. 19 বছর সঙ্গ দেওয়ার পর মৃণালিনী দেবী চলে গেলেন ঈশ্বরপুরে। দ্বিতীয় কন্যা রেণুকা তার 9 মাসের মাথায় বিদায় নিল। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ 1905-এ। 1907 23শে নভেম্বর মৃণালিনী দেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ছোট ছেলে সমীন্দ্রনাথও চলে গেলেন।
neither darkness nor light, but a profound depth of calm, a boundless sea of consciousness without a ripple or murmur. I felt like a father who has sent his son across the sea, relieved to learn of his safe home. কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। তবু বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায় হে বন্ধু। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সমুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিলে, হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে। যাই যাই ডুবে যাই, আরো আরো ডুবে যাই, বিহ্বল অবশ অচেতন, কোনখানে কোন দূরে, নিশীথের কোন মাঝে, কোথা হয়ে যাই বিমগন। হে ধরণী পদতলে দিও না বাধা, দাও মোরে দাও ছেড়ে দাও। অনন্ত দিবস নিশি এমনই ডুবিতে থাকি, তোমরা সুদূরে চলে যাও। অসীম শুনিলে শূন্যে বিশ্ব কোথা ভেসে গেছে, তারে যেন দেখা নাহি যায়। নিশীথের মাঝে শুধু মহান একাকী আমি, অতলেতে ডুবিরে কোথায়। গাও বিশ্ব গাও তুমি, সুদূর অদৃশ্য হতে গাও তবে নাবিকের গান। শত দুঃখ যাত্রী লয়ে কোথায় যেতেছ তুমি, তাই ভাবি নদিয়া নয়ন। অনন্ত রজনী শুধু ডুবে যায় নিভে যায়, মরে
আপনার খুব কষ্ট হচ্ছিল সেদিন, দুপুর থেকে, বিকেল থেকে, সন্ধ্যা থেকে। আপনার ঘন ঘন ভিক্ষা উঠছিল, ভিক্ষা, ভিক্ষা, শুধু ভিক্ষা। যেন সভ্যতার সংকট ভিক্ষা হয়ে আপনার গলা বেয়ে উঠে আসছিল নাকে মুখে। ময়ূরের পালক পরিয়ে আপনাকে খাওয়ানো হলো। জানি না আপনি খেয়েছিলেন কিনা, আপনি তখন খাওয়া না খাওয়ার ঊর্ধ্বে। রাত 3টের সময় আপনি চোখ মেলে তাকালেন, আপনি বারান্দায় এলেন। কোথায় দারোয়ান? তার পেটে ব্যথা করছিল কাল, সে কোথায়? আমি তাকে ওষুধ দেব। বাবা মশাই, আপনি ঘুমুন, দারোয়ান ভালো আছে। অন্ধকারের ভেতরে যে আশ্চর্য আলো থাকে, সেই আলোতে বসেছিল একটা চড়ুই। আপনি চড়ুইয়ের সামনে বসে পড়লেন। জোড়াসাঁকোর দোতলায় সে এক অভূতপূর্ব দৃশ্য। আপনি 2 চোখ ধরে দেখছেন একটা পাখিকে, পাখিও 2 চোখ ধরে দেখছে আপনাকে। আপনি বললেন, তুই আমাকে নিতে এসেছিস? পরের দিন মধ্যাহ্নে 1 মুহূর্ত আগে আপনার ডান হাত উঠে এলো শূন্যে, তারপর নেমে এলো নাকে, তারপর চোখে। আপনার রোগা হয়ে যাওয়া 2টো আঙুল তীর তীর করে কাঁপছিল। একটা আঙুল জন্ম, একটা আঙুল মৃত্যু। তারা দুজনে গাইছে, তোমার কাছে বর মাগি, মরণ হতে যেন যাবি গানের সুরে। ঠিক তখনই খসে পড়লো আপনার হাত, বিছানার গা বেয়ে খসে পড়লো, ঝুলতে লাগলো মেঝের একটুর উপরে। আমি আজ 22শে শ্রাবণ। কবির মৃত্যুর পর দ্য পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর 1942 সালের জুলাই মাসে শিক্ষাবিদ জানুস কার্চার ওয়াটসন হেডওয়ের অনাথ আশ্রমের শিশুদের দ্বারা মঞ্চস্থ করিয়েছিলেন। তাদের ট্রেনিংটা এক্সটারমিনেশন ক্যাম্পে নির্বাসিত হওয়ার ঠিক আগে গ্যাস চেম্বারে আসন্ন মৃত্যুর জন্য শিশুদের মানসিকভাবে প্রস্তুত করত। তারপরেও পৃথিবী কত হলোকাস্ট, কত গণহত্যা, অসংখ্য যুদ্ধ সংঘাত দেখছে, কিন্তু এত কিছুর মধ্যেও সেই কণ্ঠধ্বনি আমাদের আশ্বস্ত করে, Let me not pray to be sheltered from dangers, but to be fearless in facing them. Let me not
not beg for the stilling of my pain, but for the heart to conquer it. Aroy, Aroy, Amar Muti.